আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা? আজকে রাফি গল্প শেষ পার্ট নিয়ে আইছি। তো ভিডিওটা শুরু করার আগে কিছু কথা কই। তো আজকে তো রাফি গল্প শেষ পার্ট, তোমরা আজকে রাফি গল্প শেষ পার্ট দেখার পর কি আমারে ভুলা যাইবা? হয়তো বা যাইতেও পারো, কিন্তু হ্যাঁ তোমাদের একটা কথাই বলবো, তোমরা আমারে মনে রাখো। তোমাদের আমি সামনে আরো ভালো ভালো গল্প দিম। তো রাফির নিজস্ব লাইফে দুইটা গল্প ছিল, আপনাদের জাস্ট একটা শোনালাম, আজকে একটারই লাস্ট পার্ট। তো আরেকটা গল্প কালকের থেকে চালু করে দিন। তো আপনারা কি কোন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বেশি কথা কয়ে যাইছি, আজকের ভিডিও শুরু করা যাক। আর মাসুদ তখন জেলে যাবে, কিন্তু সে মিমকে এমন কিছু করতেই দিবে না। যখনই মিম বাইরে আসে ঠিক সেই সময় মাসুদ মিমের উপর গুলি করে মিমের বুকে এসে সেই গুলি লাগে, আর সাথে সাথে মিম সেখানে পড়ে যায়। গুলির শব্দ পাওয়ার পর সবাই সেখানে ছুটে আসে, আর মিমকে গুলিতে জমক হতে দেখে তখনই কিছু লোক দেখতে পারে যে মাসুদ দূর থেকে পালাচ্ছে আর তার হাতে পিস্তল। আর মাসুদও তা বুঝতে পারে, সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু সবাই মিলে পরে তাকে ধরে ফেলে আর সেখানে পুলিশকে ফোন করে, আর মাসুদকে পুলিশ ধরে নিয়ে যায়। এদিকে মিমকে গুলি করার পর মিমের অনেক রক্তপাত হওয়া শুরু হয়। হাসপাতালে বেশি দূর না হয় তাকে সবাই সাথে সাথে সেখানে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই সেই ডাক্তার মিমের এমন অবস্থা দেখে বলে উঠে, ডাক্তার বলল এনার এই অবস্থা কি করে হলো? ইনি তো এখানকারই ডাক্তার। একটা লোক তাকে গুলি করে তাকে আমরা ধরে পুলিশের হাতে তুলে দিই, কিন্তু ইনি যে এখানকার ডাক্তার, তাড়াতাড়ি এনার কিছু করেন, অনেক রক্তপাত তার হচ্ছে। তারপর মিমকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তার গুলি বের করার জন্য, আর তার সাথে মিমের বাবা মাকেও ফোন করে সব জানানো হয়। তখন সাথে সাথে তারাও সেখানে চলে আসে। অন্যদিকে রোদেলা আর কোনোভাবেই চুপ করে থাকতে পারলো না, সে রাফির বাবা মার কাছে গিয়ে সরাসরি বলে ওঠে। রোদেলা বলে, আপনাদের সাথে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি বলবা? রোদেলা বলো, আমি যা জিজ্ঞাসা করব আশা করি আপনারা সব আমাকে নিজের মেয়ে মনে করে সত্যি বলবেন। রাফিকে এ কথা শুনে রাফির বাবা মা দুজনেই অবাক হয়, কারণ রাফির ব্যাপারে রোদেলা কিছুই জানতে পারলো কিনা। হঠাৎ তোমার এ ধরনের কথা কেন বলছো? রোদেলা বলল, কারণ আমি এখানে এসেই অনেক কিছু তার সম্পর্কে জেনেছি। সে আপনাদেরই ছেলে ছিল না? তুমি যে কি বলো, হৃদয় হচ্ছে আমাদের একমাত্র ছেলে, আর তুমি কোন রাফির কথা বলছো? রোদেলা বলল, আমি সেই রাফির কথা বলছি যার সাথে আপনাদের 8 বছর ধরে কোনো সম্পর্কই নেই। তুমি এত কিছু কোথা থেকে জানলে? রোদেলা বলল, আগে আমাকে বলুন রাফিকে, আর আপনারা কেন তাকে নিজের ছেলে বলে অস্বীকার করছেন? তোমার কাছে যে কি করে বলি, তবু সব যেহেতু জানতে পেরেছো তাহলে শোনো। আজ থেকে 8 বছর আগে ও তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। তারপর ওরা আমাদের ফোন করে বলে যে রাফি নাকি ওর মামাতো বোনের সাথে খারাপ কাজ করছে। কি বলতে চাইছি তুমি তা নিশ্চয়ই বুঝতে পারছো। আর তাই পরে পুলিশ তাকে নিয়ে যায়। তাহলে তুমি বলো, কি করে আমি সেই কুলাঙ্গার সন্তানের পরিচয় তোমার সামনে দেই? এই কথাগুলো শুনে রোদেলা সত্যি ভীষণ অবাক হয় আর বলে ওঠে, রোদেলা বলে, তাই বলে আপনারা সেই কথা বিশ্বাস করবেন? তাছাড়া তো আর আমাদের কাছে কোনো উপায়ই ছিল না, আর ওরা এমনিতে অনেক বড় লোক ছিল, তাই সব কিছু মেনে নিয়ে নিজের ছেলেকে সেদিন মৃত বলে মনকে বুঝ দিয়েছি। আজ তুমি আবারও নতুন করে সেই রাফির নামটা বললে। তারপর রোদেলা আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। সে রাফির ব্যাপারে অনেক কিছু জানতে চেয়েছিল, কিন্তু এখন এসব জানার পর পুরো নিশ্চিত হয়ে যায়, কারণ যারা এক সময় তার দেওর হওয়ার কথা ছিল সে এমন একটা মানুষ। পরে রোদেলা আর এই নিয়ে কিছু ভাবলো না, কারণ সে তার প্রশ্নের জবাব পেয়ে গিয়েছিল। এদিকে মিম অপারেশন হওয়ার 6 ঘন্টা পর জ্ঞান ফিরে, আর তার জ্ঞান ফিরলে সে রাফি বলে জোরে চিৎকার করতে থাকে। মিমের পাশে মিমের বাবা মাও সবাই পাশে থাকায় সবাই অবাক হয়ে যায়। মিমের বাবা বললে, তোর কি হয়েছে মা? এমন করে উত্তেজিত হলে আরো অসুস্থ হয়ে যাবে। মিম বলল, বাবা রাফি কোথায়? আমি রাফিকে ছাড়া বাঁচবো না। মিমের বাবা বলল, রাফি এখন কোথায় তা কি করে বলবো? তুই এমন করে পাগলামি করিস না। মিম বলল, রাফি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসেও না, ও শুধু আমাকেই ভালোবাসে। মিমের বাবা বলল, আমি জানি তুই রাফিকে অনেক ভালোবাসিস, কিন্তু রাফি এখানে নেই, সে কোথায় তাও জানি না। আমাকে তুই মাফ করে দিস, আমি কখনোই বুঝতে পারিনি মাসুদ এতটা খারাপ যে কিনা তাকে মেরে ফেলার চেষ্টা করতে একবারও ভাবলো না। মিম বলল, মাসুদ আমাকে মেরে ফেললে মানে? মিমের মা বলল, মাসুদ তোর উপর গুলি চালিয়েছিল। মিম বলল, কিন্তু রাফি কোথায়? আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা। ডাক্তার বলল, ম্যাম আপনার শরীরের অবস্থা বেশি ভালো না, আপনি যদি এমন করতে থাকেন তাহলে আরো অসুস্থ হয়ে যাবেন। মিম বলল, না, আগে রাফিকে আমার কাছে নিয়ে আসেন, ও আমাকে ছেড়ে যেতে পারে না। তোমরা যদি আমাকে রাফির কাছে যেতে না দাও তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দিব। এই বলে মিম তার পাশে থাকা কেচি দেখতে পারে, আর তা দিয়েই যখনই নিজেকে মারতে যাবে তখনই সবাই মিলে মিমকে আটকায় আর তাকে ঘুমের ইঞ্জেকশন দেয়, আর তাতে সেও ঘুমিয়ে পড়ে। তখন থেকে মিমের বাবা মা বুঝতে পারে তাদের মেয়ে রাফির জন্য এক প্রকার পাগল হয়ে গেছে, কিন্তু তার
তারাও বা কি করে জানবে রাফি এখন কোথায়। এদিকে রাফি ঋতুকে নিয়ে আবারও 5 মাস পরে রংপুর ফিরে আসে, তবে আজ তার কাছে তার মনে হচ্ছে না, কারণ আজ তার মনে হচ্ছে আবারও সে 8 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছে, যেখানে গত 8 বছর তাকে কেউ দেখতে পর্যন্ত আসেনি, অথচ যার জন্য তার আপনজন সবাই তার থেকে দূরে ছিল, আজ তাকে নিয়ে আবারও সেই চির পরিস্থিতির জায়গায় ফিরে এসেছে। ঋতু সহ রাফি তাদের বাড়িতে আসলে সেই বাড়ির দারোয়ান বলে ওঠে, দারোয়ান বলে আপনাকে তো অনেক চেনা চেনা লাগছে, আপনি মনে হয় 4-5 মাস আগে এসেছিলেন। রাফি বলল হ্যাঁ আমি সেই, এখন কি ঢুকতে দিবেন? দারোয়ান বলল তা আগের বার না বলছিলেন ভুল ঠিকানা এসেছিলেন, তাহলে আবার যে আসলেন? রাফি বলল আবারও আসলাম, তা তোমার স্যারকে কি একটু ডাকো। এবার দারোয়ানও একটু অবাক হয়, কারণ রাফি আবারও 5 মাস এসেছে এখানে, তাই সে তাড়াতাড়ি করে তার বাবা মাকে ডাকতে আসে। দারোয়ান বলল স্যার আপনার সাথে কে যেন দেখা করতে এসেছে। রাফির বাবা বলল কে আবার এ সময়ে এলো? দারোয়ান বলল তা জানি না, তবে সে 4-5 মাস আগেও এখানে এসেছিল, তখন আপনারা হজে গিয়েছিলেন। রাফির বাবা বলল আচ্ছা তাহলে চলো গিয়ে দেখি কে আসলো। রোদেলা দারোয়ানের কথা শুনে কৌতূহল হয়ে গিয়ে দেখে যে এত রাফি। রোদেলা বলল রাফি আপনি এখানে? তখনই রাফির বাবা ঋতুকে রাফির সাথে দেখতে পেয়ে বলে ওঠে। রাফির বাবা বলল ঋতু তুমি এখানে, আর তোমার সাথে এই ছেলেটা কে? ঋতু কিছু বলার আগে রাফি গিয়ে তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, রাফি বলল আমি রাফি বাবা, যাকে তুমি 8 বছর আগে ত্যায্য করেছিলে। এসব দেখে রোদেলা সহ সবাই অবাক হয়ে যায়, আর রাফির বাবাও বুঝতে পারছিল না সে এখন কি করবে। রাফির বাবা বলল তুমি এসব কি বলছো, তুমি রাফি মানে? তখনই ঋতু বলে ওঠে, ঋতু বলে সে রাফি ফুপা, আপনার ছেলে রাফি। রাফির বাবা বলল রাফি মানে আমার ছেলে রাফি, আর তুমি রাফির সাথে কি করছো? ঋতু বলল আমি আসলে আপনাদের মিথ্যা কথা বলছিলাম। রাফির বাবা বলল কি মিথ্যা কথা বলছিলে? ঋতু বলল রাফি আমাকে কোনো ধর্ষণ করেনি, সেদিন আমি আপনাদের মিথ্যা কথা বলছিলাম। রাফি আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমি তখন রাফিকে ভালোবাসিনি, আর সে যখন আমার অন্য একজনের সাথে খারাপ সম্পর্ক কথা জানতে পারে, তাই তখন আমি সবার সামনে মিথ্যা বলি রাফি আমাকে ধর্ষণ করছে। এতে করে কেউ কিছু জানতে পারে না, আর তার 8 বছরের জেল হয়ে যায়। ঋতুর মুখে এই কথাগুলো শুনে সবাই হতভম্ব। রাফির বাবার সাথে সাথে রাফিকে আবারও জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, রাফির বাবা বলল তুমি আমার ছেলেটার নামে এত বড় অপবাদ দিতে একবারও ভাবনি। আমার ছেলেটাকে কত বছর পর আজ দেখলাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। তুমি এমনটা কিভাবে করতে পারলে? রাফি বলল বাবা তুমি কেঁদো না, দেখো আমি আবারও ফিরে এসেছি, আর কখনো তোমাদের ছেড়ে যাব না। রাফির বাবা বলল তুই আমাকে মাফ করে দিস বাবা, আমি এত বছর ধরে তোকে ভুল ভেবে এসেছি, তোকে একবারের জন্য দেখতে পারিনি এত বছর। এসব কথা শুনে রোদেলাও বুঝতে পারে রাফি এক মিথ্যা অপবাদের জন্য এত বছর তার পরিবার থেকে দূরে ছিল। তখন রোদেলা বলল কিন্তু তোমরা একসাথে এখন কিভাবে? তখন ঋতু তার আত্মহত্যা করার চেষ্টা সহ সব কথা বলল, যা শুনে সবাই আবার অবাক হয়। তখনই রাফি বলে ওঠে, রাফি বলল বাবা তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলতাম। রাফির বাবা বলল তুই আজ একটা না 1000টা কথা বলবি, তুই এত বছর পর আমার বুকে ফিরে এসেছিস। রাফি বলল আমি ঋতুকে বিয়ে করতে চাই। রাফির বাবা বলল ঋতুকে বিয়ে করবি মানে? যে তোকে আমাদের থেকে এত বছর দূরে রাখলো তার সাথে আমি তোর বিয়ে হতে দিব না। রাফি বলল কিন্তু বাবা ঋতু তো তার ভুল বুঝতে পেরেছে, আর তাকে ভালোবাসতে গিয়েই তো এত বছর তোমাদের থেকে দূরে থেকেছি, তাই আজ যদি তাকে নিজের করে পাই তাহলে আমার জীবনে এত বছরের দূরে থাকার কষ্ট থাকবে না। রাফির বাবা বলল আচ্ছা ঠিক আছে, আজ আর তোর কোনো কথা ফেলবো না, তুই যা বলবি তাই হবে। রাফিকে এমন হঠাৎ করে দেখে রিয়াজ অবাক। রাফিকে দেখে সে বলল, রিয়াজ বলল তুমি কিন্তু আর আমার সাথে পরে দেখা করতে আসোনি, তুমি আমার দাদাবাড়ি খুঁজে পেলে কি করে? রাফি বলল এই যে তোমার সাথে দেখা করতে আসলাম। রিয়াজ বলল তুমি আবারও কি চলে যাবে? রাফি বলল না আর যাব না। তখনই রোদেলা রাফির কাছে এসে বলল, রোদেলা বলল তোমার পরিচয় যে কখনো এইভাবে পাবো তা কখনো কল্পনাও করতে পারিনি, আমাকে অন্তত তুমি তোমার এই কথাগুলো বলতে পারতে। রাফি বলল আসলে আমি বুঝতে পারিনি যে আপনি। রোদেলা বলল হয়েছে আর বলা লাগবে না, আর কোনো আপনি না, এবার থেকে ভাবি বলে ডাকবা বুঝলে? রাফি বলল আচ্ছা ভাবি। রোদেলা বলল আর হ্যাঁ কালকে শুক্রবার কিন্তু তোমার বিয়ে ঋতুর সাথে। রাফি বলল সত্যি? রোদেলা বলল তা মিথ্যা বলছি নাকি? কালকে তোমাদের বিয়ে হবে, বাবা সব আয়োজন করছে, এত সাধনার পর ভালোবাসার মানুষকে বিয়ে করছো। রাফি বলল ভাবি তুমিও না কি যে বলো। এদিকে মিমকে ইঞ্জেকশন দেওয়ার পর মিমের আর কোনো জ্ঞান নেই, এদিকে মিমের বাবা মাও শুধু একটাই চিন্তা তারা এখন কি করবে।
কারণ তাদের মেয়ে সুস্থ রাখতে হলে রাফিকে তাদেরই লাগবে। এসব নিয়ে ভাবার সময় সেই ডাক্তার এসে মিমের বাবাকে বলে, ডাক্তার বলল, স্যার আমার মনে হয় ম্যামকে এভাবে সুস্থ করা যাবে না, কারণ সে রাফি ছাড়া আর কিছুই বুঝতেছে না। মিমের বাবা বলল, তাহলে এখন কি করা যায়? আমার একটা মেয়ে, সে এভাবে বিছানায় শুয়ে থাকবে, আমি তা কি করে সহ্য করব? ডাক্তার বলল, তাহলে রাফিকে খুঁজে পেতে হবে। মিমের বাবা বলল, কিন্তু তা কি করে? তার তো আমি কোনো ঠিকানাই জানি না। ডাক্তার বলল, তা ঠিক বলছেন, তবে আমার মনে হয় একজন কিছু জানতে পারে। মিমের বাবা বলল, কে জানতে পারে? ডাক্তার বলল, কিছুদিন আগে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করলে রাফি তাকে এখানে নিয়ে আসে, সে কিছু জানলে জানতেও পারে। মিমের বাবা বলল, তাহলে সে কোথায়? যদি সে রাফির ব্যাপারে কিছু জানে? ডাক্তার বলল, আসলে আমিও ঠিক জানি না, তার ব্যাপারে জানি না, তবে আমি এখনই জানার চেষ্টা করছি সে কোথায়। এদিকে সময় যতই যাচ্ছে রাফি আর ঋতুর বিয়ের সময় ততই কাছে চলে আসছে। এদিকে রাফি ফিরে আসার পর শফিক চাচাও জানতে পারে, তাই হঠাৎ করে শফিক চাচার ডাক শুনতে পেয়ে রাফি দেখতে পারে যে তার শফিক চাচাই এসেছে। রাফি বলল, চাচা আপনি কেমন আছেন? শফিক চাচা বলল, আগে ভালো না থাকলেও তোমার ফিরে আশায় সবচেয়ে বেশি ভালো হয়ে গিয়েছি। রাফি বলল, চাচা আমি কিন্তু বলছিলাম। শফিক চাচা বলল, শুনছি তুমি নির্দোষ, এতদিন সেই শাস্তি ভোগ করছো, কিন্তু আমরা কেউ তোমার কথা বিশ্বাস করিনি। তখনই লিজা সেখানে রাফিকে দেখতে পেয়ে বলে, লিজা বলল, আপনি এখানে কি করছেন? শফিক চাচা বলল, কেন, একে চিনতে পারছিস না? এ রাফি। লিজা বলল, বাবা তুমি সত্যি বলছো? ওনাকে আমি ফরিদপুর দেখছিলাম, কিন্তু কখনো চিন্তা করতে পারিনি ইনি রাফি ভাইয়া। শফিক চাচা বলল, আমাদের চীনা মানুষগুলোও আজ কত দূরে। রাফি এতদিন আমাদের থেকে ঠিক এভাবেই দূরে ছিল। লিজা বলল, তুমি ঠিকই বলছো বাবা, আমরা এতদিন রাফি ভাইয়াকে কতই না দোষী মনে করছিলাম, কিন্তু তিনি আসলেই অনেক ভালো। দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেলে রাফি হঠাৎ করে মিমের কথা মনে পড়ে গেল, কিন্তু আজ তার কাছে শুধু ঋতুই মনে আছে। যতবারই মিমের কথা ভাবে তখনই ঋতু তার মনে জায়গা করে নেয়। এভাবে কেটে যায় আরও অনেকটা সময়। এদিকে মিমের বাবা মিমকে নিয়ে অনেক চিন্তায় আছে। তারপর সে যখন মিমের কাছে গেল তখন দেখতে পেল যে মিম বিছানায় নেই। এটা দেখার পর মিমের বাবা আবারও চিন্তায় পড়ে যায় আর মিমকে খুঁজতে শুরু করে। তখন সেই ডাক্তার এসে বলে, ডাক্তার বলল, মিম ম্যাডাম রাফির কাছে গেছে। মিমের বাবা বলল, রাফির কাছে গেছে মানে? আপনি তাকে এই অবস্থায় কেমনে করে যেতে দিলেন? ডাক্তার বলল, আমি যেতে দেইনি, তার জেদের কাছে আমি হেরে গিয়েছি। কে যেন ম্যামের ফোন দিল, তা রিসিভ করার পরেই তিনি পাগলের মতো আচরণ করা শুরু করলো আর এই অসুস্থ শরীরে গাড়ি নিয়ে কোথায় জেনে গেল। মেয়ের বাবা বলল, তা আপনি একবারও আমাকে বলতে পারলেন না? ডাক্তার বলল, আমি অনেক চেষ্টা করছিলাম কিন্তু তাকে আটকাতে পারিনি, আর তিনি বলেছিলেন তাকে যেতে না দিলে সে আত্মহত্যা করবে, তাই আর আপনাকে বলতে পারিনি। তবে আপনি কিছু চিন্তা করবেন না, আল্লাহর রহমতে ম্যাম অনেকটাই সুস্থ, তার কিছুই হবে না। মিমের বাবা কিছুতেই বুঝতে পারছে না এখন কি হবে, আর কে বা মিমকে ফোন দিয়েছিল যে মিম সেখানে ছুটে গেল। এদিকে ঋতু আর রাফির বিয়ের সময় চলে আসলো। রাতের আধারে পুরো বাড়ি বর্ণিল সাজে আজ যেন মহা খুশির এই মুহূর্ত। রাফি কখনো ভাবতে পারিনি যে ঋতু সত্যি তার একদিন এভাবে হতে চলছে। এত মূল্য দেওয়ার পর রাফি আর ঋতুর বিয়ে হবে। যখনই রাফি বিয়েতে ঋতুকে আংটি পরাতে যাবে তখনই কে যেন দৌড়ে এসে ধাক্কা দিয়ে জড়িয়ে ধরে আর রাফির সাথে সাথে পিছনে অনেকটা সরে যায়। রাফির সাথে কি হচ্ছে তা রাফি কিছুই বুঝতে পারছে না। রাফি দেখে যে একটা মেয়ে তার বুকের মধ্যে মুখ লুকিয়ে কাঁদছে। এটা দেখে সবাই হতভম্ব। কে এই মেয়ে? রাফি তখন দেখতে পারে এই মেয়ে আর কেউ না, এই যে সে মিম। যা দেখে রাফি অবাক হয় আর বলে, রাফি বলল, তুমি এখানে? মিম বলল, তুই একটা কথাও বলবি না, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলি? রাফি বলল, তুমি এসব কি বলছো? মিম বলল, এখন কিছু বুঝতে পারছিস না? আমার মনকে কেড়ে নিয়ে এখন বলছিস তুই কি করছিস? রাফির বাবা বলল, রাফি এই মেয়ে কে? রাফি বলল, আসলে বাবা। মিম বলল, বল আমি কে হই, কে তোর আমার চেয়ে আপন? রাফি বলল, তুমি এখানকার ঠিকানা কিভাবে পেলে? মিম বলল, তুই চলে যাওয়ার পর কত অপেক্ষা করছি তোমার জন্য, কিন্তু তুই আমার ভালোবাসা বুঝলি না। রিদিকে লিজা বলছিল তোমার কথা, আর পরে রিদি আমাকে ফোন করে বলল তুই আজ বিয়ে করবি। রাফি বলল, আমি তোমাকে আগেই বলছি তোমার সাথে আমার যায় না, আর আমি ঋতুকে আজ বিয়ে করব। মিম ঠাস করে দুইটা থাপ্পড় মারে আর বলে, আমার এত ভালোবাসার এই অবদান দিলি? রাফি নিশ্চুপ।
রাফির বাবা বললো, এই মেয়ে তোমার সাহস কি করে হয়, তুমি আমার সামনে আমার ছেলের গায়ে হাত তোলো। মিম বলল, আপনি কাকে নিজের ছেলে বললেন, যাকে কিনা একটা মেয়ের কথার উপর বিশ্বাস করে তাকে এত বছর মৃত হিসাবে জানেন? ঋতু বলল, রাফি কে এই মেয়ে, আর তোমাকে এসব কি বলছে? মিম বলল, রাফি তুমি বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি যদি আমাকে এভাবে ছেড়ে দাও তাহলে আমি তা নিজেকে কি করে বুঝাবো। রাফির বাবা বলল, আজ রাফির বিয়ে আর তুমি বলছো তুমি ওকে ছাড়া বাঁচবে না, ওর বিয়ে এখন ঋতুর সাথেই হবে। মিম বলল, রাফি তুমি এদের কিছু বলো, আমি তোমাকে অনেক ভালোবাসি। ঋতু বলল, রাফি তুমি না আমায় ভালোবাসো, আজ আমাদের বিয়ে, আর এই মেয়ে এখন এসে কি এসব বলছে, তুমি এখন তোমার সিদ্ধান্ত বলবে। রোদেলা বলল, হ্যাঁ রাফি বলো, কে এই মেয়ে, আর তুমি ঋতুকে বিয়ে করবে না? রাফি বলল, আমি এত সময় নিশ্চুপ থেকে একটা সিদ্ধান্তই নিয়েছি। রাফির বাবা বলল, কি সিদ্ধান্ত নিয়েছিস বল। রাফি বলল, আমি ঋতুকে বিয়ে করব না, আমি মিমকেই ভালোবাসি, আর কাউকে যদি বিয়ে করি তাহলে শুধু মিমকেই বিয়ে করব। রাফির এই কথা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, কারণ রাফি তো ঋতুকে অনেক ভালোবাসে। ঋতু বলল, রাফি তুমি এসব কি বলছো, তুমি না আমায় ভালোবাসো? আমাকে ভালোবাসার জন্য তুমি এত বছর আমার মিথ্যা অপবাদে জেলে থাকলে, আর এখন তুমি আমাকে বিয়ে করবে না? রাফি বলল, না করব না, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি মিমকেই ভালোবাসি, ওকে বিয়ে করব। রাফির বাবা বলল, কেন তুই ঋতুকে বিয়ে করবি না? রাফি বলল, বাবা জীবনে কখনো তোমার কথার অবাধ্য হইনি, শুধু অবাধ্য হয়েছিলাম ঋতুকে ভালোবেসে। তোমাকে আর মাকে যখন আমি ঋতুর ভালোবাসার কথা বলছিলাম তখন তোমরা বলেছিলে ওরা অনেক বড় লোক আর আমরা ওদের সাথে যাই না। তবুও আমি সেদিন ঋতুকে অন্য ছেলের সাথে অন্তরঙ্গ মুহূর্তে দেখেছি, তাও তোমাদের সামনে কখনো বলিনি। জানো কেন তখন বলিনি? কারণ আমি কখনো চাইনি আমি যাকে ভালোবাসি সে যেন কখনো কারো কাছে ছোট হোক, কারণ তখন আমি তাকে ভালোবাসি। রোদেলা বলল, কিন্তু রাফি ঋতু তো এখন তোমার ভালোবাসে, আর এত মানুষের সামনে তুমি ওকে বিয়ে না করলে মানুষ কি ভাববে? রাফি বলল, আমি যেদিন এত মানুষের সামনে জেলে যাচ্ছিলাম সেই দিন তো কারো কিছু হয়নি। একটা মানুষের সবচেয়ে দরকারি অঙ্গ হাত, সেটা যেদিন আমার বিকল ছিল সেদিন মিম তার নিজের হাত দিয়ে আমাকে খাবার তুলে খাওয়াই দিয়েছিল। তোমরা আমার নিজের বাবা মা যেদিন আমার নামে ধর্ষক জানলে সেদিন থেকে 8 বছর তোমরা আমার খোঁজটুকুও নেওনি, অথচ মিম আমার সম্পর্কে সব কিছু জেনেও আমাকে পাগলের মতো ভালোবাসছে, আর আজ সে আমার কাছে আসতে একবারও ভাবিনি, শুধু আমায় ভালোবাসে বলে। রাফির বাবা বলল, তাহলে তুই মিমকেই ভালোবাসিস, ঋতুকে না? রাফি বলল, একটা সময় হয়তো বা ভালোবাসতাম, কিন্তু আজ আর তার জন্য আমার মনে কোনো জায়গা নেই। তুমি আমাকে মাফ করে দিও ঋতু, তোমার জন্য অনেক ত্যাগ করছি। যেদিন তোমাকে লাবিবের সাথে দেখছিলাম সেই দিনও তোমাকে বলছিলাম সে তোমার জন্য নয়, কিন্তু তুমি আমাকে তার জন্য অনেক বড় শাস্তি দিয়েছ, তাও মেনে নিয়েছি, কিন্তু আজ আর পারছি না, কারণ আজ হয়তো বা অন্য কেউ আমার ভালোবাসার পাওয়ার যোগ্য। আমি মিমের মাঝে আমার সবচেয়ে আপন মানুষটাকে খুঁজে পাই। ঋতু বলল, তুমি এমন করলে আমি কি করব এখন? রাফি বলল, তা জানি না, লাবিবকে বিয়ে করে যেমন তুমি আমাকে হারিয়েছিলে তেমনি আমি আজ তোমাকে বিয়ে করে মিমকে হারাতে পারবো না। ঋতু বলল, তুমি ঠিকই বলছো, আমি আসলে কখনোই তোমার ভালোবাসা বুঝিনি, তাই আমি তোমার যোগ্য নই। রোদেলা বলল, বাবা রাফি যেহেতু মিমকে ভালোবাসে তাহলে মিমের সাথেই না হয় রাফির বিয়ে হোক। রাফির বাবা বলল, সেটা আর বলা লাগবে, আজ আমি আমার আরেকটা মেয়েকে পেয়েছি, মিমের সাথেই রাফির বিয়ে হবে। তারপর রাফি আর মিমের ধুমধাম করে বিয়ে হলো। আজ সবাই আবারও রাফিকে আপন করে পেল। রাফি মিমের হাত ধরে বলল, রাফি বলল, আবারও 8 বছর পর নিজের আসল ভালোবাসাকে খুঁজে পেলাম তোমার কাছে, আমার সবচেয়ে আপন মানুষটার মাঝে, যে কিনা সারাটা জীবন আমার পাশে থাকবে। যেই হাত দিয়ে আমাকে খাবার খাইয়ে দিয়েছিলে এই হাত কখনো ছাড়বে না তো? মিম বলল, না কখনোই না, যতদিন বেঁচে আছি এই হাত আর কখনোই ছাড়বো না। আই লাভ ইউ রাফি। তখন রাফি আবারও সবার মাঝে বলে উঠলো, আই লাভ ইউ টু মিম। এইখানেই রাফি গল্প সমাপ্ত হইলো। তো আপনাদের কাছে আমার একটাই কথা, আপনাদের রাফি গল্প কেমন লাগছে, আর আপনারা রাফির লাইফের আরেকটা হিস্ট্রি আছে এটা শুনতে চান কিনা একটা কমেন্টই করবেন যে আমরা রাফির লাইফের আরেকটা হিস্ট্রি শুনতে চাই। আমি চাই না আপনারা কখনো আমার ভুলা যান, আপনারা প্রত্যেকদিন আমার ইউটিউব চ্যানেল আমার ভিডিও দেখবেন। আপনারা যদি রাফির লাইফের আরেকটা হিস্ট্রি শুনতে চান যেটাও এই হিস্ট্রিটার মতো অনেক বড়, যদি আপনারা শুনতে চান জাস্ট আমার কমেন্ট বক্সে বলবেন যে রাফির লাইফের আরেকটা হিস্ট্রি শুনতে চান ভাই, আপনি জলদি আনেন, তাহলে আমি কালকার থেকে রাফির লাইফের আরেকটা হিস্ট্রির ভিডিও দিন। তো আপনাদের এই রাফি গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর আমার চ্যানেলটা যারা এখন তোমার সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি আমার সেকেন্ড চ্যানেলে ফ্রি রিভিল করুম, সেকেন্ড চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে,
সবাই যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আর রাফি গল্প কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রাফির লাইফের আরেকটা হিস্ট্রি আছে, ওইটা শুনতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।